প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্য। চাঁদপুর সদর উপজেলার হালিমা এবং নূরে আলম খান দম্পতি তাদের 8.5 মাস বয়সী ছোট সন্তান, ছোট ছেলে রবিউল খানকে নিয়ে এই মুহূর্তে আছেন ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হসপিটালের হাম ইউনিটে। তো কিছুদিন আগে চাঁদপুরে থাকা অবস্থায় 8.5 মাস বয়সী রবিউল ঠান্ডাজনিত সমস্যায় ভুগছিল। তো বিষয়টি গুরুতর হয়ে উঠলে তারা রবিউলকে চিকিৎসা করাবার জন্যে ঢাকায় নিয়ে আসে। আর ঢাকায় প্রথমে নেওয়া হয় শিশু হসপিটালে, সেখান থেকে তাকে ট্রান্সফার করা হয় শহীদ সোহরাওয়ার্দী হসপিটালে। কারণ রবিউল ইতিমধ্যে আগে আশঙ্কা করা নিউমোনিয়া, ওটির পাশাপাশি হামের উপসর্গ ডেভেলপ করেছে, তাই তাকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের হাম ইউনিটে ভর্তি করা হয়। তো সেখানে রবিউলের সঙ্গে আছেন তার মা হালিমা এবং তার বাবা নূরে আলম খান। তো এই দম্পতি আসলে অর্থকরীর দিক থেকে একেবারেই নিঃস্ব, তাদের ভিটের জায়গা ছাড়া আর কিছু নেই। নূরে আলম খান কৃষিকাজ করেন অন্যের জমিতে, দিন মজুর বলাই যেতে পারে। তো দুর্ভাগ্যক্রমে 1 মাস আগে তাদের বড় ছেলে, যার বয়স 3.5 বছর, তাকেও ঢাকা মেডিকেল কলেজে এনে চিকিৎসা করাতে হয়। সেইটিও ধার দেনা করে করেছিলেন, সেই ধার তাদের এখনো শোধ করা হয়নি। এরই মধ্যে ছোট ছেলে রবিউল খানকে তারা ঢাকায় এনে চিকিৎসা করাচ্ছে। তো ইতিমধ্যে 50,000 টাকা তাদের দেনা হয়েছে। আর ঢাকায় শহীদ সোহরাওয়ার্দী হসপিটালে যেখানে তারা থাকছেন, রবিউলের বাবা নূরে আলম খানকে থাকতে হচ্ছে হসপিটালের বাইরে বারান্দায় কোথাও পাটি বিছিয়ে। তাদের ফ্যান কেনবারও সামর্থ্য নেই যে একটু এই গরমের মধ্যে ফ্যানের নিচে রাত্রি যাপন করতে পারবেন বা সময় অতিবাহিত করতে পারবেন, সেটি ঘটেনি। যাই হোক, তো সেখানে তাদের জানানো হয়েছে যে রবিউলকে বাঁচাতে হলে আইসিইউ লাগবে। তো প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে যেই চিকিৎসা ব্যয় আছে সেইটি বহন করা এই পরিবারের পক্ষে সম্ভব হচ্ছে না। তো আইসিইউর বিষয়টি তাদের জন্য একেবারেই অসম্ভব এবং অকল্পনীয় একটি ব্যাপার। তো এইটি একটি সিঙ্গল কেস, হালিমা এবং নূরে আলম খান দম্পতি। এমন কেস বাংলাদেশে অসংখ্য আছে এই মুহূর্তে, অসংখ্য। 600-এর উপর শিশু হামে আক্রান্ত হয়ে বা হামের মতো উপসর্গে আক্রান্ত হয়ে ইতিমধ্যে মারা গেছে, দুঃখজনকভাবে হলেও সত্যি, দুঃখজনক হলেও সত্যি বিষয়টি। তো প্রতিনিয়তই বাংলাদেশে কোথাও না কোথাও কোনো না কোনো পরিবারে কোনো শিশু হামে আক্রান্ত হচ্ছে। আর এই পরিবারগুলোতে বেশিরভাগ পরিবারের কিন্তু চিকিৎসা করাবার সামর্থ্য নেই। এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে তারা খেয়ে পরে বাঁচতে পারছেন না। তো সেখানে এই চিকিৎসা ব্যয় হঠাৎ করে একটি পরিবারের উপর, আবার যখন শোনা যায় আইসিইউ লাগবে, পরিবারগুলো কি করবে? তারা দিশেহারা। সম্প্রতি আমরা গণমাধ্যমে দেখেছি এমনকি কিছু পরিবার আছে, প্রথম যখন জানা গেল যে বাচ্চাটি হামে আক্রান্ত হয়েছে, তাকে নিকটস্থ হসপিটালে নেওয়া হবে উপজেলা পর্যায়ে, সেটিও নেবার সামর্থ্য অনেক পরিবারের নেই। তারা টাকা জোগাড় করবার চেষ্টা করছেন, ইতিমধ্যে দেখা যাচ্ছে শিশুটি হয়তো মারা গেছে। তো এই হৃদয় বিদারক ঘটনাগুলো কিন্তু অসংখ্যবার ঘটেছে বাংলাদেশে, এখন এই হামকে কেন্দ্র করে প্রতিনিয়তই ঘটে চলেছে। আর সম্প্রতি সাবেক এনসিপি নেত্রী, যিনি স্বতন্ত্র থেকে ঢাকায় নির্বাচন করেছিলেন একটি আসন থেকে, ডক্টর তাসনিম জারার কথা বলছি, যিনি অল্প বয়সে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছেন একজন হেলথ সেক্টর প্রফেশনাল হিসেবে, ডক্টর তাসনিম জারা। তো ডক্টর তাসনিম জারা কিন্তু সম্প্রতি সরকারের উদ্দেশ্যে একটি রোড ম্যাপ দিয়েছিলেন, প্রকাশ্য ছিল সেইটি, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি সেটি জানিয়েছিলেন, সংবাদ মাধ্যমে এসেছিল সব কয়টি জাতীয় দৈনিকে, একটি রোড ম্যাপ, হাম থেকে নিষ্কৃতি পাওয়ার একটি উপায়। এবং সেইটি জাস্ট অ্যানাদার ডক্টর না, তাসনিম জারা ইজ নট জাস্ট অ্যানাদার ডক্টর ফ্রম দ্য নেইবারহুড। তাসনিম জারা এলাকার আরেকজন ডাক্তার, বিষয়টি এরকম না। যেটি বলছিলাম, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এবং আন্তর্জাতিক যোগ্যতা তিনি ধারণ করেন, আন্তর্জাতিক পর্যায়ে ওয়ার্ল্ড ক্লাস কোয়ালিফিকেশনস আছে, তার অভিজ্ঞতা সব কিছু আছে। তো সেইটির আলোকে তিনি রোডম্যাপ দিয়েছিলেন এবং তার রোডম্যাপে তিনি উল্লেখ করেছিলেন এই বাস্তবতাগুলো, যে অনেক পরিবার স্থানীয়ভাবেই বাচ্চাকে চিকিৎসা করতে পারবে না, কারণ নিয়ে যাওয়ার ভাড়াটি পর্যন্ত নেই। তো তাসনিম জারার প্রস্তাব ছিল সেই রোডম্যাপের আমি কতগুলো
ফিচার বলছি যে এরকম হাম আক্রান্ত হওয়া শিশুকে হসপিটালে যখন একটি পয়েন্টে নিয়ে যাওয়া হবে, মেডিকেল পয়েন্ট, ট্রিটমেন্ট পয়েন্ট, সেইখানে পরিবারটিকে আর্থিক সাহায্য করতে হবে, ওষুধ কেনা থেকে শুরু করে যা কিছু লাগে, এমনকি প্রাথমিক ধাক্কা মোকাবেলা করবার জন্যে 2-1,000 টাকা, 2-3,000 টাকা তাদেরকে সরকারিভাবে দেওয়া হোক অ্যাজ এ লামসাম, থোক বরাদ্দ হিসেবে। থোক বরাদ্দ মানে লাখ টাকা হতে হবে এরকম না, কয়েক হাজার, সাময়িকভাবে পরিস্থিতি মোকাবেলা করবার জন্যে পরিবারগুলোর জন্য বিশাল সহায়ক হতে পারে। চমৎকার একটি প্রস্তাব ছিল, কিন্তু সরকারের কেউ সেই প্রস্তাব আমলে নেয়নি। আচ্ছা, এর বাইরেও তাসনিম যারা একটি জাতীয় পর্যায়ে একটি ড্যাশবোর্ড ওপেন করার কথা বলেছিলেন, যে এই ড্যাশবোর্ডে সারা দেশে কোন কোন মেডিকেল পয়েন্ট থেকে, ট্রিটমেন্ট পয়েন্ট থেকে হামের রোগী আছে, আক্রান্ত হচ্ছে, খুব গুরুতর অবস্থায় আছে, আইসিইউ দরকার, এবং বিভিন্ন হসপিটালগুলো তাদের টাইম টু টাইম শেয়ার করবে কার কার আইসিইউ খালি আছে, কোথায় কোথায় রোগী আক্রান্ত হয়েছে, কোন হসপিটালে কবে কোন দিন কতগুলো রোগী ভর্তি আছে, এর মধ্যে কে কে হামের রোগী, কার কার হামের সিমটম। এই বিষয়গুলো কিন্তু এই জাতীয় ড্যাশবোর্ডে প্রতিনিয়ত শেয়ার করা যেতে পারত, শেয়ার্ড হতো, এবং মেডিকেল প্রফেশনালরা দেশব্যাপী এই বিষয়ে অবগত থাকতেন। স্বাস্থ্য মন্ত্রণালয় এটি থেকে সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ করবার জন্য একটি গাইডলাইন পেত, অর্থাৎ তথ্যগুলো একটি ড্যাশবোর্ডে চলে আসতো সব কিছু। তো এই চমৎকার প্রস্তাবটি তাসনিম যারা দিয়েছিলেন, সরকার সেইটিও আমলে নেয়নি। নেওয়া দরকার ছিল, নিলে আমাদের উপকারী হতো। তো প্রিয় দর্শক শ্রোতা, আমি চাঁদপুরের হালিমা দম্পতির যে গল্প এতক্ষণ বলছিলাম, যদি তাসনিম যারা সেই রোডম্যাপ বাস্তবায়ন করা যেত, বা সেখান থেকে কিছু হলেও ভালো জিনিসগুলো নেওয়া যেত, তাহলে আজকে হালিমা দম্পতি যে সমস্যায় পড়েছে, তাদের পক্ষে কখনোই আইসিইউ জোগাড় করে এই বাচ্চা রবিউল খানকে 8.5 মাস বয়সী চিকিৎসা দেওয়া সম্ভব হবে না। বা সরকার যদি তাদের জন্য থোক বরাদ্দের ব্যবস্থা করত, বা সরকারিভাবে তথ্য জোগাড় করা আগে থেকেই থাকতো, জানা যেত কোথায় আইসিইউ আছে, সরকার দিয়ে হসপিটাল পাঠিয়ে দিত সেই আইসিইউতে, তাদেরকে সমস্যাটির সহজ সমাধান হতে পারত, হয়তো শিশু রবিউলের জীবন বাঁচত, এবং আগামী দিনগুলোতে আরও শিশুর জীবন এইভাবে বাঁচতে পারত এবং বাঁচতে পারে এখনো। তাই জানি না সরকার আমার এই ক্ষুদ্র মানুষ, আমি আমার আহ্বানে সাড়া দেবে কিনা। এই মুহূর্তে সরকারের জন্য এইটি প্রায়োরিটি। সরকার চমক দেখাবার জন্য অনেক পরিকল্পনা গ্রহণ করছে। কালকে এপিসোড বানিয়েছি, সরকার 1,07,00,000 শিশুকে 2026-এর মধ্যে সরকারিভাবে ফ্রি অফ কস্ট, অর্থাৎ সরকারি টাকায় ইউনিফর্ম এবং জুতো দেওয়ার পরিকল্পনা করছে। এর আগে থেকে সরকারি খরচে শিশুদের খাওয়ার ব্যবস্থা করা হয়েছে 150 উপজেলায়, যদিও সেটিও ল্যাজে গোবরে, সরকার যোগ্যতার সঙ্গে সেই কাজটি করতে পারছে না। তো এই বছর জানা গেল যে বাকি উপজেলাগুলোকে আওতায় আনা হবে এই মিড ডে মিলের আওতায়, কিংবা স্কুল ফিডিং প্রজেক্টের আওতায়। সেটি ভালো এবং সেটি গুরুত্বপূর্ণ আমাদের দেশের মতো দেশের জন্য, শিশুদের জন্য। সেটি ড্রপ আউট রেট কমাতে পারে, অনেক বাচ্চা বাসায় ঠিক মতো খেতে পায় না, তারা একবেলা খেতে পারে, ভালো পরিকল্পনা। তো এইটি গুছিয়ে করতে হবে, এই বিষয়ে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু শিশুর অভিভাবকরা কেউ চায়নি সরকারের কাছে ফ্রি ইউনিফর্ম এবং জুতো, কেউ চায়নি। এবং এই প্রজেক্টকে কেন্দ্র করে লুটপাটের রাজত্ব কায়েম করা হবে, জানি আমরা সেটা। সেখানে দলীয় বিশৃঙ্খলা হবে, দলীয় সুবিধাভোগী একদল লোক, কেউ ঠিকাদারি চাইবে, কেউ সাপ্লায়ার হতে চাইবে, কেউ লোকাল ডিস্ট্রিবিউটর হতে চাইবে জামা কাপড় এবং জুতোর। দুর্নীতি, লুটপাটের মহা উৎসব শুরু হবে, এবং এইটা আমাদের দরকার নেই। শিশুর মা বাবাই যথেষ্ট তাদেরকে জামা কাপড় দেওয়ার জন্য। আর এটি ইংল্যান্ড না, তারেক রহমান 17 বছর ইংল্যান্ডে ছিলেন, সেখানকার প্রত্যেকটি প্রাইমারি স্কুলে বাচ্চাদের ইউনিফর্ম আছে, সেখানে স্কুলগুলোতে ফ্রি মিল দেওয়া হয়, উন্নত মানের ভালো মিল দেওয়া হয়। তো এটি বিলাত না, এই দাবি আমাদের সরকারের কাছে নেই। তাই এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো সরকারকে করতে হবে, সরকারকে প্রায়োরিটাইজ করতে হবে কোন জিনিসগুলো এই মুহূর্তে তাদের জন্য করণীয়, কোন জিনিসগুলো আশু করণীয়। স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী বিভিন্ন পরিকল্পনা নিতে হবে। হুট করে কিছু মাথায় আসলো, সেটি বাস্তবায়ন শুরু করে দাও না। আমি জানি, আমার যদি ভুল না হয়ে থাকে, গণমাধ্যম থেকে যা জেনেছি, এই পরিকল্পনাগুলো প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের, বাচ্চাদের ইউনিফর্ম দেওয়া, জুতো দেওয়া। তো তিনি তার বিলেতি পয়েন্ট অফ ভিউ থেকে সেই প্রস্তাব করতেই পারেন, কিন্তু শিক্ষামন্ত্রী আহসানুল হক মিলন এবং শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, তাদের কি দরকার আছে প্রধানমন্ত্রীর হ্যাঁতে হ্যাঁ মিলানো? তাদের কি সেই সৎসাহস আছে বাংলাদেশের বাস্তবতা তারেক রহমানের কাছে তুলে ধরবার?
যে এগুলো বিলেতের জন্য ঠিক আছে, পরিকল্পনা হিসেবে চমৎকার, আপনি বলেছেন, ধন্যবাদ, মহৎ উদ্দেশ্য আছে আপনার, কিন্তু এগুলো ইমপ্লিমেন্টেবল না, বাংলাদেশে এগুলো বাস্তবায়নযোগ্য না, এবং এগুলো করবার প্রয়োজন নেই। বরং মিড ডে মিল কর্মসূচি গুছিয়ে করতে হবে। সেখানে পচাবাসি খাবার শিশুদের খাওয়াবার অভিযোগ এসেছে, সেগুলো যাতে না হয়, গুছিয়ে কাজটি করতে হবে। আর এই মুহূর্তে ফান্ড জোগাড় করে, এটি ইমার্জেন্সি হয়ে উঠেছে, এরকম হালিমা দম্পতিদের বাঁচাতে হবে এবং শিশুদের এই হাম পরিস্থিতি মোকাবেলা করবার জন্য নানা রকম ব্যবস্থা গ্রহণ করতে হবে। এবং আমি অবাক হয়েছি, তাসনিম জারার মতো একজন আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন হেলথ কেয়ার প্রফেশনালকে সরকার তাদের কর্মসূচির সঙ্গে অ্যাড করতে পারেনি, ইনক্লুড করতে পারেনি। এটি সরকারের চরম ব্যর্থতা এবং এইটি অত্যন্ত লজ্জার। এবং সেখানে হয়তো বা সরকারের ইগো কাজ করে থাকতে পারে, যে তাসনিম জারা তো একসময় এনসিপি করতো, কিংবা তাসনিম জারা সরকারের বিরোধিতা করে, যদিও সেগুলো যৌক্তিক বিরোধিতা, তাই তাসনিম জারাকে আনা যাবে না। না, বিষয়টি এরকম না, বরং সরকার প্রশংসিত হতো। তাসনিম জারার এক্সপিরিয়েন্স, এডুকেশন, এক্সপার্টিস এখনও তাসনিম জারা অফার করবেন। এক পায়ে তিনি দাঁড়িয়ে আছেন এসব সেবা দেওয়ার জন্যে, মানুষের জন্য, দেশের মানুষের জন্য, এবং সরকারকে সহযোগিতা করবার জন্য। সরকারকে শুধু সেটি চাইতে হবে। তো এই কাজটি সরকারের করা দরকার বলে মনে করছি। কিংবা অফিসিয়ালি তাকে ইনক্লুড করতে না পারলে, না চাইলে, অন্তত তার প্রস্তাবগুলো, ফান্ড তৈরি করা, এরকম হঠাৎ বিপদে পড়া হামের কারণে বা অন্যান্য অসুখ বিসুখের কারণে শিশুর পরিবারের পাশে দাঁড়ানো, আর্থিক সহযোগিতা নিয়ে, এবং একটি ড্যাশবোর্ড ওপেন করা, ইলেকট্রনিক ড্যাশবোর্ড, যেখানে সারা দেশের তথ্যগুলো সব দিন শেষে পাওয়া যাবে একসাথে। এই বিষয়গুলো সরকার ভেবে দেখতে পারে, আর এইটি আশুকরণীয় জাতির জন্য। প্রিয় দর্শক শ্রোতা, অনেক অনেক ধন্যবাদ জানবেন সঙ্গে থাকবার জন্যে, এবং এই বিষয়টিতে আপনারা কী ভাবছেন কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনি যদি প্রথমবার আমার চ্যানেলটি দেখছেন, তো দয়া করে সাবস্ক্রাইব করবেন।